শিগগিরই নির্বাচনী রোডম্যাপ, দ্রুতই ফিরবে আস্থা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রেমিটেন্স ও রপ্তানি আয়ে সুখবর দিলেন গভর্নর। নির্বাচন হলে কেটে যাবে দেশে চলমান সংকট বললেন মির্জা ফখরুল। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপিকে আমন্ত্রণ। নোয়াখালীর মাইজদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 2 ঘণ্টা চেষ্টা নিয়ন্ত্রণে, পুড়ে গেছে 10 থেকে 12টি দোকান। দালালের দৌরাত্ম্য, নানা সংকটে জর্জরিত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা, জনবল সংকটে ব্যাহত সেবা। গাইবান্ধার নলডাঙ্গা রেল স্টেশনে মাস্টার না থাকায় সেবা পাচ্ছে না যাত্রীরা, টিকিটিংয়ে চলছে স্বেচ্ছাশ্রম, দ্রুত সমস্যা সমাধানের দাবি। কলম্বিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিমান বিধ্বস্ত, 2 ক্রু সহ 10 জন নিহত, দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধানে নেমেছে তদন্ত কমিটি। এবং বিপিএলে আজ সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স, সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস লড়বে দুর্বার রাজশাহীর বিপক্ষে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। খুব তাড়াতাড়ি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এতে রাজনৈতিক অস্থিরতা কেটে গিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলে মনে করেন তিনি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রভাব বেড়েছে। দেশে বর্তমানে 4 মাসের ব্যয় নির্বাহের মতো রিজার্ভ আছে উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। জান্নাতুল মোহনার রিপোর্ট। শনিবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর জানান, গেল 5 মাসে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় প্রবাস আয়ে সুবাতাস বইছে বলে মনে করেন তিনি। প্রবাহ সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকে পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্সের পরিমাণটা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের 80% ফিরিয়ে আনা হয়েছে বলে জানান গভর্নর। বিগত সরকারের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগের কথাও জানান তিনি। টাকা 80% ফেরত আসছে, 20% আসে নাই, সেটা নিয়ে মামলাও চলছে এখন নিয়োগ কোর্টে, এবং সেটা আমরা আশা করি আমরা সেটা জিতবো। একটা ফিলিপিনো ব্যাংক কোর্টের সাথে জড়িত আছে, সেই ব্যাংকের এগেইনস্টে মামলা চলছে। তো এটা বাকি যে $50 মিলিয়ন মতো আছে বা 600 কোটি টাকার মতো, সেটা আমরা আশাবাদী সেটা ফেরত আসবো। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা রুখে দিতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাদের হয়রানির দায় স্বীকার করে দোষীদের শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি। তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রপাগেট করছে ভারতের ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে। আমার মনে হয় এখানে আপনাদের একটি ভূমিকা পালন করার আছে। তার আশা, রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে। এতে কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, ফিরবে বিদেশি বিনিয়োগকারীরা। খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে সংশ্লিষ্ট দেশের রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শও দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশের কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করলেও তা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন হলে দেশের সংকট দূর হবে। কোনো হটকারিতা না করে নতুন বাংলাদেশ গড়তে ধৈর্য ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। নির্বাচনের সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগও করেন দলটির মহাসচিব। সাইফুল রিপনের প্রতিবেদন। আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলের অধিবেশনে অংশ নেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত নিহতদের স্বজন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 24-এর আত্মত্যাগকারীদের যেন কেউ ভুলে না যায় সে আহ্বান জানান স্বজনরা। আপনারা প্রত্যেক শহীদ পরিবারদেরকে মনে রাখবেন, শহীদদেরকে ভুলে যাবেন না। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিত হবে না বলে মনে করেন রাজনৈতিক নেতারা। তাদের মতে দ্রুততম সংস্কার শেষ করে নির্বাচন না দিলে সংকট আরো বাড়বে। স্বৈরাচারী সরকারের আমলে দ্রব্যমূল্যের কষাঘাতে
মানুষ যেভাবে জর্জরিত হয়েছে তার থেকে কোনো পরিত্রাণ আমরা পাই নাই। যদি আওয়ামী লীগকে গণহত্যার বিচারের আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে নতুন করে গড়ার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হঠকারিতায় না গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। নির্বাচন হলে চলমান রাষ্ট্রীয় সংকট দূর হবে বলেও মনে করেন তিনি। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। পাঠ্য বইয়ে এখনো বিকৃত ইতিহাস রাখার সমালোচনাও করেন তিনি। শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে, আবারও যে বই ছাপা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে তথ্য জানানো হয়। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী 4 ও 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয় সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আরও জানাচ্ছেন আফরিন মৌ। প্রতিবারই নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন করা হয়। এবারও ঘটেনি তার ব্যতিক্রম। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান, সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। প্রার্থনা ও আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি। এবারের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। শনিবার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 10 জানুয়ারি বিএনপি প্রতিনিধি দলের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। প্রায় 100 দেশের 3,500-এর মতো অতিথি অংশ নেন এ অনুষ্ঠানে। মার্কিন এ বার্ষিক অনুষ্ঠানটি প্রথম প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। পরে 1970 সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। বার্ষিক এ অনুষ্ঠানে প্রথমবারের মতো 1953 সালে দেশটির প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার যোগ দেন। পরবর্তীতে তার উত্তরসূরিরাও একই পথ অনুসরণ করেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নিবন্ধিত সব দল নিয়ে আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। আর প্রথম বছরই প্রবাসী সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে প্রক্রিয়া শুরু হওয়ার সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে। জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে বলে জানান সিএসি। জাতীয় পরিচয়পত্র সংশোধনে বিগত দিনে দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। প্রথমত হচ্ছে আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশ্বাস। এখন একটা বুথে যদি মনে করেন 30-40 জন ঢুকে পড়ে সাংবাদিক ক্যামেরা নিয়ে, তাহলে তো বুঝেন এটা আনম্যানেজেবল হয়ে যায়। জানুয়ারির মধ্যে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সব বই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার সকালে ময়মনসিংহে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় শিশু সামগ্রিক বিকাশে শুধু বইয়ের উপর নির্ভর না করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার তাগিদ দেন উপদেষ্টা। পরিমার্জিত এবং বইয়ের একটি টেন্ডার বাতিল হওয়ার কারণে কয়েকটি ক্লাসে বই দিতে বিলম্ব হচ্ছে। পড়াশোনার মানবৃদ্ধির পাশাপাশি খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে বলে জানান উপদেষ্টা। ছাপার কাজ চলছে এবং আমরা অনবরতই তা মনিটরিং করছি। আপনারা জানেন যে এবার আমাদের বইগুলো পরিমার্জন করার জন্য আমাদের কিছু সময় বেশি লেগেছে। আরেকটা প্রসঙ্গ ছিল, আমাদের কিছু বইয়ের টেন্ডার বাইরের একজন প্রকাশক পেয়েছিলেন, একটা কোম্পানি, আমাদের সেটা বাতিল করতে হয়েছে, ফলে নতুন করে টেন্ডারিং করতে হয়েছে। এই দুইটা কারণে আমরা 4-5-এ কিছুটা পিছিয়ে পড়েছি। তবে আমরা জানুয়ারির মধ্যে 4-5-এর সব বই পৌঁছে দিতে পারবো সেই আশা করি। হঠাৎ ভ্যাট বৃদ্ধি বাড়াবে অর্থনৈতিক সংকট, বাড়বে মূল্যস্ফীতিও। এতে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বিপাকে পড়বে বিদেশি বিনিয়োগও। গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এমনটাই জানালেন ঢাকা চেম্বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। চলমান পরিস্থিতিতে এলডিসি উত্তরণের বিষয়ে সরকারের আরও ভাবা উচিত বলে মন্তব্য করেন তিনি। কায়েস রাহাতের রিপোর্ট। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের মাঝামাঝি এসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5.82%, যেখানে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে ব্যক্তি খাতে বিনিয়োগে। এমন অবস্থায় জ্বালানির দাম 150% এবং 10% থেকে 20% কর বৃদ্ধিতে বিপাকে ব্যবসায়ীরা। এতে বিদেশি বিনিয়োগ আরও কমার আশঙ্কা করছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি তাসকিন আহমেদ। কর আদায়ে সরকারের নীতিমালা পরিবর্তনের দাবিও জানান তিনি। Promoting collaboration between government and private sector to ensure seamless integration of automated tax regime. Expanding the tax base through improved tax collection mechanism, broadening the scope of tax entities. সবকিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। তাসকিন আহমেদ জানান, এদেশে বিনিয়োগ করতে 29টি প্রতিষ্ঠান থেকে 141 ধরনের ছাড়পত্র নিতে হয়। এসব জটিলতায় কমেছে বিদেশি বিনিয়োগ। এতে রপ্তানি 10.5% কমে দাঁড়িয়েছে 45.64%। এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 29টা ডিফারেন্ট অথরিটি থেকে 141 ধরনের অ্যাপ্রুভাল দরকার হয় একটা ব্যবসা শুরু করার জন্য। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেগুলেশন যদি আমরা না আনতে পারি, পলিসি ইনকনসিস্টেন্সি যদি থাকে, লিগ্যাল চ্যালেঞ্জগুলো থাকে, এফডিআই কোনোদিনও কিন্তু আমাদের দেশে প্রসারিত হবে না। এ সময় মধ্যপ্রাচ্যকে প্রাধান্য দিয়ে পোশাক খাতের নতুন বাজার সৃষ্টি সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরেন নতুন ডিসিসিআই সভাপতি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ভ্যাট শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিল ও ট্রাকসেল কার্যক্রম ফের চালুর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আইএমএফ এর ঋণ টানতে ভ্যাট ও কর বাড়ানোর কারণে মূল্যস্ফীতি বাড়বে জানিয়েছে সংস্থাটির শর্ত পুনর্বিবেচনা করার দাবিও জানান সংগঠনটি। শনিবার দুপুরে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন। 72-এর সংবিধান নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের
অতিভক্তি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, এসব দল মুক্তিযুদ্ধের সঙ্গে সংবিধানকে মিলিয়ে ফেলছে। তাদের নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয় এমন বক্তব্যের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি একমত নয় বলেন আক্তার হোসেন। অন্তর্বর্তী সরকার চাইলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করতে পারেন। অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও জিসিপি ট্রাক্সেল এই মুহূর্তে চালু করতে হবে। আগামী 2-3 মাসের মধ্যে সরকার শুরু করলে যুগপৎভাবে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন চলতে পারে। যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। ছেলে, নাতনি ও পরিবারের সংস্পর্শে তিনি ভালো আছেন। শনিবার গণমাধ্যমকে একথা জানান যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম এ মালেক। জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। ডাক্তাররা সার্বক্ষণিকভাবে তাকে পর্যবেক্ষণ করছেন। এর আগে 2 দিন তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তারেক রহমান, জুবাইদা রহমান এবং বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়মিত তার সঙ্গে দেখা করতে হাসপাতালে আসা যাওয়া করছেন। খালেদা জিয়া চিকিৎসা বিষয়ে ডাক্তার জাহিদ হাসান আনুষ্ঠানিক ব্রিফ করবেন বলে জানান এম এ মালেক। নোয়াখালীর মাইজদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার দিবাগত রাত 12টার দিকে শহরের হকার্স মার্কেটে এ আগুন লাগে। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ব্যবসায়ীরা জানান, রাত 12টার দিকে হঠাৎ হকার্স মার্কেটে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে 10 থেকে 12টি দোকান পুড়ে গেছে। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, হকার্স মার্কেটে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে 5টি টিম পৌঁছে। পরে আশেপাশের আরও 5টি ইউনিট যুক্ত হয়। তদন্ত শেষে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এদিকে ফেনীতে হালকা কুয়াশার সঙ্গে চলমান আছে শীত। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, শীত নিয়ে সাধারণ মানুষের প্রক্রিয়া কেমন আমাদের জানাবেন? ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের 0 পয়েন্টে। আমার পিছনে আসলে যে মানুষগুলো দেখছেন, এগুলো আসলে প্রতিটি মানুষই হলো শ্রমজীবী মানুষ। তারা সকাল থেকে আসলে এই হাটে উঠে তাদের যে শ্রম সেটি বিক্রির জন্য। আমরা দেখেছি যে আসলে গত কয়েকদিনে ফেনীতে আসলে শীতের প্রভাব এতটাই যে বেড়েছে, সেই প্রভাবটা তাদের কাজের মধ্যে পড়েছে। আমরা শুধু এখানকার শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা নয়, আমরা পুরো ফেনী জেলার চিত্রটাই দেখেছিলাম আসলে এমন। শীতের তীব্রতার সাথে সাথে আসলে মানুষের যে কর্মজীবন সেটি কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়েছে। এই যে এখানে যে মানুষগুলো রয়েছে সেগুলো প্রতিদিন সকালে এখানে ফেনী জেলার বিভিন্ন অঞ্চলে কাজ করার জন্য আসলে তারা আসে। এখান থেকে মানুষগুলোকে নিয়ে গিয়ে মানুষের প্রয়োজনগুলো মেটায়। কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ আসলে ফেনী জেলা সহ আশপাশের এলাকাগুলোতে আসলে কাজের সংখ্যা কমেছে। তীব্র শীতের কারণে কিন্তু কমেছে বলে এখানকার যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা বলছে। এছাড়াও আমরা দেখেছি যে গত কয়েকদিনে ফেনী যে তাপমাত্রা, সেটি সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পড়ছে। এছাড়া আমরা দেখেছি ফেনীর হাসপাতালগুলোতে শীতজনিত রোগ যেমন সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এছাড়া আমরা ফেনীর যে সকল সড়কগুলো রয়েছে, বিশেষ করে রাত্রিকালীন সময়ে যে তাপমাত্রা এবং ঘন কুয়াশার কারণে আসলে সড়কে যান চলাচলে কিন্তু ব্যাপক বাধা সৃষ্টি হয় বলেও আমরা আসলে চালকদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা দেখেছি আসলে সোনাগাজী উপকূলীয় অঞ্চল যেটি রয়েছে সেটিতে আসলে জেলেরা রয়েছে, সেখানে তারা আসলে নদীতে আসলে মাছ ধরতে পারছে না। আসলে তারা ব্যাপক
কষ্টের মধ্যে সেখানে তারা জীবনযাপন করছেন। এছাড়াও আসলে সর্বোপরি এখানকার যে শীতের যে প্রভাব সেটি কিন্তু একেবারেই শ্রমজীবী মানুষের মধ্যে সবচেয়ে বেশি পড়েছে বলে আমরা দেখেছি। আমরা এই যে মানুষগুলো রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে প্রতিনিয়ত আসলে যে কোনো ইয়ের মধ্যে সকাল থেকে সন্ধ্যা নাগাদ আসলে তারা স্বাভাবিক তাপমাত্রা থাকলেও এবং বেলা বাড়ার সাথে সাথে আসলে তাপমাত্রা ভালো থাকলেও আসলে রাত্রিকালীন সময় আসলে তাপমাত্রাটা কমে এবং সেখানে আসলে মানুষের যে শীতজনিত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আসলে দিন দিন বাড়ছে। এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ তথ্য। নীলা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। দালালের দৌরাত্ম্য, চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকলেও জনবল সংকট সহ নানা সমস্যায় সেগুলো রয়েছে বন্ধ। সবই করাতে হয় দালালের মাধ্যমে বাইরে থেকে। কুষ্টিয়া সহ আশেপাশের কয়েক জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার একমাত্র হাসপাতালটিতে রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর সহ বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। তবে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালটি। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে নেই পর্যাপ্ত চিকিৎসক, সংকট রয়েছে কেবিন ও বেডের। ফলে রোগীদের চিকিৎসা নিতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতেই। এতে রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। ইমার্জেন্সি রোগী তারা দেখবেন, তা দেখছে না, বেড নাই, সিট নাই, মানুষের চলাচল বেশি, তাই না? তো এই জায়গাটা তো আপনার মনে করেন যে পরিষ্কার রাখতে হবে। যাদের লবিং ভালো আছে তারা সিট পাবে, আর যাদের আত্মীয় স্বজন নাই, ঠিক আছে, তারা সিট পাবে না, কোনো ক্যাবিন পাবে না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট। এ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার সব ব্যবস্থা থাকলেও জনবল সংকট সহ নানা সমস্যায় সেগুলোও বন্ধ রয়েছে দীর্ঘদিন। তাই সবকিছুই করাতে হয় দালালের মাধ্যমে বাইরে থেকে। এতে গুনতে হয় বাড়তি টাকাও। ফলে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনেরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। যে টেস্টগুলো দেয় এরা করতে চায় না, অন্য জায়গা পাঠায়। এখন হাসপাতালে আমরা প্রাথমিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছি না এবং ওষুধ পাচ্ছি না, আমাদের বাইরেতে ওষুধ কিনা লাগছে। ওষুধ পানি ধরেন কিছু কিছু দেয়, আবার ধরেন আমাদের কিনতে হয়। তবে অভিযোগের বিষয় স্বীকার করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলছেন, ফান্ড সংকটের কারণেই অনেক সমস্যার সমাধান করা যাচ্ছে না। তবে চিকিৎসা সেবা নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছেন তারা। হাসপাতালে এখন আমরা মারাত্মকভাবে এই জনবল সংকট এটার ফেস করতেছি। এক্সরে ফিল্ম কেনার মতো ফান্ড নাই, এটা চালু করতে হবে দ্রুত, না হলে দালালদের এই দৌরাত্ম্য কমানো কঠিন। কুষ্টিয়া সহ আশপাশের বেশ কয়েকটি জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই হাসপাতালটির। সকল সমস্যা নিরসনে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনে দীর্ঘদিন যাবৎ স্টেশন মাস্টার না থাকায় সেবা পাচ্ছে না স্থানীয়রা। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে হয়রানি সহ বিড়ম্বনার শিকার হচ্ছে 4 উপজেলার মানুষ। রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি হলেও প্রশাসনিক কাঠামো না থাকায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সহকর্মী SM মইনুল হুদার পাঠানো তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনের চিত্র এটি, যা ঐতিহাসিক ব্যবসায়িক বন্দর নামে পরিচিত। সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পীরগঞ্জ ও রংপুরের মিঠাপুকুর উপজেলার যাতায়াতের জন্য বেশ পরিচিত এই স্টেশনটি। 5 আগস্টের পর থেকে জামাতের নেতাকর্মীরা প্রতিদিন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অস্থায়ী টিকিট কার্যক্রম চালু করে ট্রেনে চড়তে উৎসাহ দিচ্ছে। তাদের দাবি, সকালে এই স্টেশন থেকে যে রাজস্ব আদায় হচ্ছে তা গাইবান্ধার কয়েকটি রেল স্টেশন থেকেও বেশি। টিকিটের ব্যবস্থা না থাকার কারণে ট্রেনে ওঠার পর যে হয়রানিটা হয় আমরা, আমাদের দাবি নলডাঙ্গাবাসী থেকে যে আপনার টিকিটের ব্যবস্থা যেন করে এবং স্টেশন মাস্টারের জন্য ব্যবস্থা হয়। তাহলে কি হবে, সরকারের রাজস্ব পাবে। জামাতের নেতাকর্মী যারা আছেন তারা অতি উৎসাহের সাথে এইখানে সকালবেলা আসেন এবং টিকিটের ব্যাপারে উৎসাহিত করেন এবং এইখানে নলডাঙ্গা স্টেশনে যে পরিমাণ টিকিট বিক্রি হয় তা গাইবান্ধা জেলার মধ্যে অন্যতম সেল দেখায়। 20টা ঢাকা কোচ, চিটাগাং কোচ এখান থেকে যায়।
আমার মনে হয় যে এখানে আন্তনগর ট্রেনগুলো যদি স্টপেজ হয় তাহলে এখানে রেলওয়ে রেলের রাজস্ব বাড়বে। আমরা এখানে টিকিট করতে পারছি না দেখে রেলওয়ে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘ 14 বছর। প্রতিদিন অনেক ইন্টারসিটি ট্রেন যায়, লোকাল ট্রেন, মেল ট্রেন, সব ট্রেন যাতায়াত করে। আমরা যদি এই টিকিট আমরা এখানে পেতাম তাহলে আমাদের এই হয়রানির শিকার আমরা কখনো হতাম না। কর্তৃপক্ষের কাছে আমার একটাই অনুরোধ, এই নলডাঙ্গা স্টেশনকে স্টেশন মাস্টার টিকিট সিস্টেম চালু করার জন্য বিনীত অনুরোধ করছি। ওই দিনটা কি নাই, টিকিট পায় না মানুষ, কখন কোন ট্রেন কখন আসছে এটা কেউ জানে না। এটা খুবই দরকার আমার টিকিট মাস্টারের ফোনের। যাত্রীদের সমস্যা হচ্ছে, যাত্রীরা টিকিট পাচ্ছে না, বিনা টিকিট যাতায়াত করে, এটা তো রেলের লস। স্থানীয় চেয়ারম্যান জানায়, দীর্ঘদিন ধরে রেল স্টেশনে মাস্টার সহ টিকিট কার্যক্রম চালু না থাকায় বেশ বিড়ম্বনার শিকার হচ্ছে রেল যাত্রীরা। অদ্যবধি আমাদের এই রেল স্টেশনে যে একটা সংস্কার হওয়া, পরিবর্তন হওয়া কোনো কিছুই হয়নি। আন্তনগর ট্রেনগুলো যেন স্টপেজ পায়, টিকিট যেন আমার এখানে পায়, টিকিট মাস্টার যেন এখানে দেওয়া হয়, এটা আমি বর্তমান মাননীয় উপদেষ্টার কাছে আমার অনুরোধ। দ্রুত স্টেশন মাস্টার নিয়োগের মধ্য দিয়ে স্টেশনের কার্যক্রম স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। অর্ধযুগেরও বেশি সময় ধরে বন্ধ মানিকগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রাবাস। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে দূরের ছাত্রদের। বছর 2 আগে দুটি ছাত্রাবাস প্রায় 12 লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হলেও এখন পর্যন্ত ছাত্রদের সুবিধা দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। সহকর্মী আব্দুল আলেমের পাঠানো তথ্যচিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মোট শিক্ষার্থী সংখ্যা 26,212 জন। কলেজে ছাত্রদের জন্য 2টি ছাত্রানিবাস থাকলেও তার মধ্যে একটি পরিত্যক্ত এবং অন্যটি স্টাফদের ব্যবহারেই সীমাবদ্ধ। ছাত্রাবাস না থাকায় ছাত্রদের সময়, অর্থ এবং কলেজের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2024-25 শিক্ষাবর্ষে ছাত্রাবাসের সুবিধা উল্লেখ করা হলেও তা বাস্তবায়ন হয়নি। 2 বছর আগে ছাত্রানিবাস সংস্কারের জন্য 11,40,000 টাকা বরাদ্দ হলেও প্রয়োজনীয় ফার্নিচারের অভাবে তা চালু হয়নি। পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সবগুলোই কিন্তু হল আছে, দেখা গেছে ওইখান থেকে জবের অপরচুনিটিও বেশি পাওয়া যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যেহেতু হল নাই, আমাদের ওই রকম বন্ডিং নাই। আমাদের এই কলেজের হোস্টেলটা নষ্ট হয়ে গেছে, তো এই কলেজে যারা দূরে থেকে আসে কলেজে ভর্তি হওয়ার জন্য তারা হোস্টেলে থাকতে পারে না, এটা ছাত্রদের একটা সমস্যা। হলগুলো থাকলে কি এখানে আমরা কম টাকায় থাকতে পারতাম, আর যদি ছাত্র জীবনে হল না থাকে তাহলে তো ছাত্র জীবনের একটা ফাঁক থেকেই যায়। ছাত্রাবাস দুটি একবারে ব্যবহারে অনুপযোগী হওয়ায় তা বন্ধ রয়েছে। তবে ছাত্রাবাস চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ শহীদুজ্জামান। সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটা কলেজ। এই কলেজে আসলে ছাত্র ছাত্রী উভয়েরই হোস্টেল থাকা খুব জরুরি। ছাত্রীদের 2টা হোস্টেল আছে, সেটা খুব সুন্দরভাবে চলছে। ছাত্রদের হোস্টেল খুবই ছোট, ছাত্রদের তুলনায় হোস্টেল আরও বড়, 5-6 তলা বিল্ডিংয়ে কয়েকটা হোস্টেল হওয়ার কথা, কিন্তু যে হোস্টেলটা আছে এটা একতলা, তবু পূর্ণাঙ্গ না। সম্ভবত 50-60 জন ছাত্র থাকতে পারে এটাতে। এটা খুবই অপ্রতুল। আপাতত এটা চালানোর মতো পরিস্থিতি নাই হোস্টেলের মধ্যে। আমরা দেখি খুব দ্রুতই পদক্ষেপ নিয়ে এটাকে চালু করা যায় কিনা সেদিকে আমরা চেষ্টা করছি। শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে দ্রুত ছাত্রাবাস চালুর দাবি তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কলম্বিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ গেছে 10 জনের। গেল বুধবার 8 জন যাত্রী নিয়ে জুরাডু থেকে মেডেলাইন যাওয়ার পথে বিধ্বস্ত হয় প্যাসিফিকা এয়ারলাইন্সের বিমানটি। স্থানীয় সময় শুক্রবার প্রত্যন্ত অঞ্চল উরাওয়ে বিমানটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে বিমানটিতে থাকা 2 ক্রু সহ 8 যাত্রীর সবাই প্রাণ হারায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে কাজ করছে 37 জন উদ্ধারকর্মী। তবে বৈরী আবহাওয়ার জন্য এখনও সব মরদেহ উদ্ধার সম্ভব হয়নি বলে জানায় কর্তৃপক্ষ।
শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন ইঙ্গিত থাকার গুঞ্জন সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এছাড়া ভারতও এমন গুজব বিশ্বাস করে না বলেও দাবি সুলিভানের। আরও জানাচ্ছেন আফরিন মৌ। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে কয়েক মাস আগেই। আর সেই পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় অনেকেই সামনে আনেন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। শেখ হাসিনা ও তার দলের পলাতক অনেক নেতাই অসংখ্যবার মার্কিন প্রসঙ্গ নিয়ে অভিযোগ তুলেছেন। এমনকি ভারতীয় রাজনীতিকদের মধ্যে অনেকে অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন। তবে হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগ আবারও একবার উড়িয়ে দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এই ধারণাকে সম্পূর্ণ অযৌক্তিক হিসেবে আখ্যা দেন তিনি। শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভূমিকা নেই সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন বলে দাবি তার। শুক্রবার হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউসে মার্কিন ভারত সম্পর্ক ও ভবিষ্যৎ প্রশাসনিক কার্যকলাপ নিয়ে আলোচনার সময় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রশ্ন উঠলে এসব কথা বলেন তিনি। বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করব। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ছিল এমন ধারণা হাস্যকর। ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারাও বিশ্বাস করে না যে আমরা এর পেছনে ছিলাম। অবশ্য হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে আগেই জানিয়েছিল ওয়াশিংটন। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও গত বছরের আগস্টে স্পষ্ট জানায় দেশটি। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বাংলাদেশে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার চেষ্টাও করছে বাংলাদেশ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে 4 দিন ধরে চলা দাবানল কোথাও কোথাও বাগে আনা গেলেও বেশিরভাগ জায়গায় নিয়ন্ত্রণহীন। প্যালিসেডস ও ইটনের পরিস্থিতি গুরুতর। বাস্তুচ্যুত অন্তত 10,000 মানুষ। ঘন ধোঁয়ার কারণে জারি করা হয়েছে গণস্বাস্থ্যগত জরুরি অবস্থা। লুৎফর কবিরের রিপোর্ট। এটি লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডসের দৃশ্য। বাতাসের গতি আর আগুনের তীব্রতা এতটাই যে সরে যেতে বাধ্য হচ্ছে খোদ দমকল কর্মীদেরই। ফলে নিচে থাকা দমকল কর্মীদের হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে নেওয়া হয়। লস অ্যাঞ্জেলসে সক্রিয় 6টি দাবানলের মধ্যে অন্যতম প্যালিসেডস। সেখানকার সরকারের সবশেষ তথ্যে জানা গেছে 21,000 অধিক হেক্টর এলাকা নিয়ে সক্রিয় এই সর্বগ্রাসী দাবানল। গত মঙ্গলবার থেকে নিয়ন্ত্রণ আনা গেছে মাত্র 8%। দ্বিতীয় অবস্থানে থাকা ইটনে 13,500 হেক্টর এলাকা নিয়ে জ্বলছে। সেখানে মাত্র 3% আগুন বাগে এসেছে। যদিও এরই মধ্যে দাবানলে এই দুই অঞ্চলের প্রায় কয়েক হাজার একর পুড়ে ছারখার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো যুদ্ধে নেমেছে দমকল বাহিনীদের পাশাপাশি অন্যান্য জরুরি বিভাগও। লস অ্যাঞ্জেলস যখন পুড়ছে তখন লুটপাটে একদল। এ অবস্থায় রাতে কারফিউ জারির কথা জানান পুলিশ প্রধান জিম ম্যাকডোনাল্ড। লস অ্যাঞ্জেলেসের যেসব এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে সেখানে কারফিউ থাকবে। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ চলবে। আপনি যদি জননিরাপত্তা কর্মী বা অন্যান্য দুর্যোগ কর্মী না হন, আর কাউকে পেলেই গ্রেপ্তার করব। কারফিউর মাধ্যমে লুটপাট ও ক্ষতিগ্রস্ত এলাকা সুরক্ষিত থাকবে। সবার আগে জননিরাপত্তা। লস অ্যাঞ্জেলসে দাবানল মোকাবিলায় পানির ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এই বিশেষজ্ঞের মতে এসব সঠিকভাবে গড়ে তোলা হলে এমন বিপর্যয় কিছুটা হলেও এড়ানো যেত। আমাদের নগরের পানির ব্যবস্থাপনা ঢেলে সাজানো হয়নি। এই বিশাল দাবানলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের পূর্ব প্রস্তুতি প্রয়োজন ছিল। হয়তো এত প্রাণহানি ঘটতো না। তবে এমন দাবানল দুনিয়ার কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ন্ত্রণ আনতে পারত না। এ ধরনের জন্য আগাম ব্যবস্থা খুব একটা কাজে দেবে বলে মনে করেন না লস অ্যাঞ্জেলসের পানি বিশেষজ্ঞ গ্রেথ পিয়ার্স। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।